আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কতগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেটা প্রথমে থাকছে যে পাকিস্তান কেন বাংলাদেশকে ব্যবহার করছে। কারণ পাকিস্তান জানে যে ভারত যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। তার কারণ হচ্ছে পিওজেকে, পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, এতদিন ধরে তারা দখল করে রেখে দিয়েছে। এখন সেই দখলকৃত জমি যারা ভোগ দখল করছিল বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি নয়। পরে প্রসঙ্গে আসছি। এখন সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ এমন উত্তাল হয়েছে যে তারা এবার ভারতকে বলছে যে তোমরা এগিয়ে এসো, সীমান্ত ভেঙে আমরা ভারতের সঙ্গে মিলতে চাই। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পিওজেকে হেঁটে হেঁটে আমাদের কাছে আসবে। আমি বলেছিলাম এটা। গতকালকে বিভিন্ন কাগজে এটাকে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে। যেমন আনন্দবাজার লিখছে, ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে বললেন স্থানীয় নেতা, আঙুল তুললেন ইসলামাবাদের দিকে। আমি 4 লাইন শুধু পড়ছি, বেশি পড়বো না। ভারত পাকিস্তান প্রশাসনের দমন পীড়ন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে এমনটাই বলতে শোনা গেল সেখানকার জয়েন্ট অ্যাকশন কমিটি নেতা সর্দার আমন খানকে। তিনি জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের দমন করতে রেশন প্রয়োজনীয় সামগ্রী বন্ধ করেছেন। নয়াদিল্লিকে সাহায্য পাঠানোর জন্য আর্জি জানিয়েছেন তিনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের পথ খুলে দেওয়ার কথা বলেছেন তিনি। তার দাবি, পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি আরো খারাপ হলে বাসিন্দারা চাইলে তারা ভারতে প্রবেশ করতে যেতে পারেন, তার ব্যবস্থা করা উচিত। আমনের সেই বক্তৃতার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন এই যে খাদ্য, রেশন, ওষুধ, সমস্ত কিছু, ইলেকট্রিসিটি, সব কিছু বন্ধ করে দিয়েছে। শুধু এইটা নয়, প্রতিদিন লিখছে নিয়ন্ত্রণ রেখা ভেঙে এগিয়ে আসুন, পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের সাহায্য প্রার্থী বিদ্রোহী অধিকৃত কাশ্মীরের নেতা। হিন্দুস্তান টাইমস লিখছে, পিওকে লিডার মেসেজ টু ইন্ডিয়া, পাক অধিকৃত কাশ্মীরে অশান্তির আবহ, ভারতের কাছে মানবিক সহায়তার আবেদন জেএসি নেতার। আমন খান, মানে আমন খান যার কথা বলা হচ্ছে বারবার, এই হচ্ছে আমন খান। আর এই হচ্ছে বিক্ষোভের ছবি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এরা যদি কোনোভাবে সীমান্ত ভেঙে এগিয়ে আসে, অথবা এই সুযোগটা যদি ভারত কাজে লাগায়, তাহলে পরে কি হবে? তাহলে পাকিস্তানের ভেতরে বুটস অন গ্রাউন্ডস হবে। আর পাকিস্তান জানে যে যদি এটা হয় তাহলে পরে পাকিস্তান টিকতে পারবে না। শুধু পিওজেকে নেবে না, তার সঙ্গে গিলগিট বালতিস্তান নেবে, তার সঙ্গে আপনার নেবে, সিংকে স্বাধীন করে দেবে। কারণ সিন্ধু বহুদিন ধরে স্বাধীনতা চাইছে, সিংকে স্বাধীন করে দেবে। খাইবার পাখতুনখোয়াটা নিয়ে নেবে। তাহলে পড়ে থাকবে কি? ওদিকে আপনার পশ্চিমদের একটা আলাদা যে ডিউরান্ড লাইন ছিল, ওটাকে ভাগ করে দিয়ে দেবে, পশ্চিমদের ঝামেলা মিটিয়ে দেবে। বালুচ লিবারেশন আর্মিকে, বালুচিস্তানকে স্বাধীন করে দেবে। পড়ে থাকবে শুধু পাঞ্জাব প্রদেশ নিয়ে। পাঞ্জাবের লাহোর, কথায় কথায় বলে না, जिसे লাহোর নেই দেখা উসে দুনিয়া নেই দেখা। সকালে উঠে, ঘুম থেকে উঠে কাবাব, দুপুরে বিরিয়ানি, রাত্রিবেলা আবার কাবাব, তারপরে আবার শুয়ে পড়ল। এই এদের কাজ। তো এখন ভারত যাতে এখানে না ঢুকতে পারে, তার জন্য এই বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। কারণ পাকিস্তান মনে করছে ভারত দুটো ফ্রন্ট একসঙ্গে খুলবে না। যদি বাংলাদেশ থেকে ওরা আক্রমণ করে, মানে পাকিস্তান আক্রমণ করে, তাহলে পাকিস্তানকে মারার জন্য ভেতরে বুটস অন গ্রাউন্ডস করবে। যেটা আমি আগে বলেছি আপনাদের, বুটস অন গ্রাউন্ডস করবে। বুটস অন গ্রাউন্ডস করলে তাদের সৈন্য এদিক ওদিক করে
যার জন্য তারা এলাকা ফিলাকা দেখে রাখছে। আপনাদের আবার 8,800 সব কুম্পু, তারপরে কি সব শিখছে না তারা, তারা এসে লড়বে ইন্ডিয়ান আর্মির সঙ্গে। ইন্ডিয়ান আর্মি যে কি জিনিস সে তো জানে না, তারা এসে লড়বে। মোটামুটি একটা জিহাদি সংগঠন তৈরি করছে 8,800 দিয়ে, আরো নেওয়া হচ্ছে। তাহলে কি হবে, ওদিকে যতই ওরা চেঁচাক না কেন, তাহলে পরে ওদের চেঁচারিটা থেমে যাবে যে ভারত তো একদিকে আক্রমণ করে দিয়েছে, তাহলে এদিকে যাবে না। এখন কি অবস্থায়, এই যে এলওসি, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নয় কিন্তু লাইন অফ কন্ট্রোল যেটা রয়েছে, ধরুন এই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আগে কি হতো, এই দিকে সেনা, ভারতের দিকে সমস্ত পাকিস্তানি সেনা নল লাগিয়ে বসে থাকতো আর কামান লাগিয়ে বসে থাকতো। এখন হয়েছে কি, এখন এই দিকে একটা ভারতীয় সেনা ভারতের দিকে লক্ষ্য করে, আর এদিকে একটা পিওজেকের দিকে লক্ষ্য করে, মানে দুটো ভাগ হয়ে গিয়েছে। একটা নিজের দেশের লোককে আটকাবার জন্য একটা ওদিকে একটা পিঠ দিয়ে রেখে দিয়েছে, এই বন্দুক তাক করে রেখে দিয়েছে, আর তার পিঠে পিঠ ঠেকিয়ে ভারতের দিকে আরেকজন বন্দুক তাক করে রেখে দিয়েছে। এবার এই হচ্ছে অবস্থা এদের। এই অবস্থায় যদি বাংলাদেশকে ব্যবহার করতে পারে প্রক্সি হিসেবে, তাহলে পরে ভারত তো ব্যবস্থা নেবেই। আর ভারত যদি ঢোকে, তাহলে পরে এই যে যেগুলো আছে, তো জানি না এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় কি রয়েছে, অমিত শাহের মাথায় কি রয়েছে, মোদির মাথায় কি রয়েছে। মোদি তো কোনো কথা বলেন না, চুপচাপ থাকেন, কোনো কথা বলেন না। তবে ভারত চাই সবসময় যুদ্ধটা এড়িয়ে যেতে। আর এই অখণ্ড ভারতের যে ব্যাপারটা আছে না, আমি তার ব্যক্তিগতভাবে আমি তার তীব্র বিরোধিতা করি। ওই জঞ্জাল আমাদের ঢুকিয়ে কি হবে বলুন? হ্যাঁ, যদি এরকম হয়, পিওজেকে গিলগিট বালতিস্তান আর আপনার খাইবার পাখতুনখোয়াকে ঘিরে নিয়ে 10-15 বছর ফেলে রেখে দাও, খাবার টাবার পাঠিয়ে দাও, সব পাঠিয়ে দাও, 10-15 বছর ফেলে রেখে দাও, বাছাই হোক, বাছাই করে সমস্ত ওগুলো তালিবানদের দিয়ে করতে হবে, বাছাই টাছাই করে তারপরে তাদেরকে এদিকে ঢোকানো। এই জঞ্জাল কেউ নেবে না, না বাংলাদেশের দিক দিয়ে না ভারতের দিক দিয়ে। বা ভারতের যতটুকু দরকার রংপুর সেটুকু নেবে, খুব বেশি হলে হয়তো রাজশাহী, তাও আমি শিওর না। যদি ভালো ভালো মিটে যায় তাহলে ঠিক আছে, আর যদি ভালো ভালো না মেটে তখন তার অন্য ব্যবস্থা আছে। তো এই খবরটা আরো বড় হবে, সমস্ত কাগজে বেরিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, আপনাদের কাগজও নিশ্চয়ই ছাপা হয়েছে। তো এখন যতক্ষণ নিজেদের পিঠ বাঁচাচ্ছিল, ওইখানেই কিন্তু ওই এলইটি ক্যাম্প করেছিল, মানে লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, এদেরকে আশ্রয় কিন্তু এই এরাই দিয়েছে, মানে এই কাশ্মীরি তারা দিয়েছে, বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি রয়েছে হয়তো 2%, 3%, সব পাঞ্জাবি ঢুকিয়ে দিয়েছে। তারাই এখন বিক্ষোভ করছে ভারতে ঢুকবে। আর তখন তো বলনি, পিঠে যখন লাঠি পড়ে তখন ভারতের কথা মনে পড়ে। তোমরাই তো একদিন জঙ্গিদের আশ্রয় দিয়েছিলে, বর্ডার যতক্ষণ না পার হতে পারছে ততক্ষণ জঙ্গিদের তোমরাই আশ্রয় দিয়েছিলে, তখন একবার ভারতের কথা মনে পড়েনি তো? এখন ওই যে বললাম পিঠে লাঠি পড়েছে, লাঠি পড়তে এখন চিৎকার চেঁচামেচি হচ্ছে। তবে ভারত কি করবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখন সামনে আপনারা দেখুন, আমিও বলতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেখ হাসিনা যে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন, তারই ঘোষণার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্নের এরই মধ্যে সৃষ্টি হয়েছে। যেমন, তিনি যদি সত্যি দেশে ফিরে আসতে চান, সেক্ষেত্রে দিল্লির ভূমিকা কী হবে, দিল্লির সিদ্ধান্ত কী হবে, বাংলাদেশ সরকারও বা এই মুহূর্তে কী চাইছে, তার ফিরে আসার ক্ষেত্রে সত্যি সত্যি কোনো ধরনের সহযোগিতা, আইনগত সহযোগিতা করবে কিনা, তার ফিরে আসার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে যেই কথাগুলো উল্লেখ করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আরও অনেকে, আসলে কি তাই? কোনো বাধা নেই? এবং বাধা না থাকলে
তিনি সত্যি সত্যি দেশে কবে নাগাদ ফিরতে পারেন, এসব প্রশ্নের উপর নির্ভর করছে দেশের আগামী দিনের রাজনীতি। খুব স্বাভাবিক, এই কথা আমরা বলতেই পারি। এখন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম কি জানালেন সাংবাদিকদের, যে শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো আইনিগত বাধা নেই। আবার একই কথা বলছেন স্বতন্ত্র সংসদ সদস্য, আমাদের সবার পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন যে শেখ হাসিনার দেশে ফিরে আসার ক্ষেত্রে অবশ্যই কোনো আইনগত বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণ করবেন। তো তিনি দেশে এসে তো মামলা ফেস করবেনই। তিনি কি বলেছেন যে না আমি ফ্রি লাইফ লিড করব, একেবারে মুক্তভাবে ঘোরাফেরা করব, রাজনীতি করব? নিশ্চয়ই তা নয়। তিনি অবশ্যই মামলাগুলো ফেস করবেন। কিন্তু এই যে বলা হচ্ছে যে তার দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, আমি এটি ঠিক বুঝলাম না। মানে তিনি কি বৈধভাবে দেশে ঢুকতে পারবেন? কিভাবে সম্ভব? মানে এখন যে অবস্থায় তিনি রয়েছেন, কারণ শেখ হাসিনার কাছে বৈধ কোনো পাসপোর্ট এই মুহূর্তে নেই। তার নিজের সহ এবং পরিবারের অন্যান্য সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট সহ মোট 96টি পাসপোর্ট বাতিল এবং প্রত্যাহার করে নিয়েছিল ইউনূস সরকার। তাহলে তাকে আসতে হলে তো বৈধ পাসপোর্ট নিয়েই বাংলাদেশে ফিরতে হবে, সেই উপায় তো নেই। তাহলে কি করতে হবে? তাকে আবেদন করতে হবে ট্রাভেল পাসের জন্য। ভারতে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে তিনি আবেদন করবেন এবং সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে, সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। তাহলে কেন এ কথা বলা হচ্ছে যে তার ফেরার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই? যদিও এই বক্তব্যটি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। যদিও শেখ হাসিনা গত 2 মাস ধরে বলে আসছে যে তিনি যে কোনো সময় দেশে ফিরবেন এবং একেবারে টাইম ফ্রেম বেঁধে দিয়ে স্পেসিফিক্যালি তিনি তো উল্লেখ করলেন যে এই বছর ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য আমরা এই পর্যন্ত পাইনি। আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ আর রাজনীতি ফেরার সুযোগ নেই, এ ধরনের অনেক বক্তব্য আমরা শুনেছি। খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। কিন্তু শেখ হাসিনা দেশে ফেরানোর ক্ষেত্রে তিনি যে ইচ্ছা পোষণ করেছেন সে সম্পর্কে একেবারে মুখে কুলুপ এঁটে বসে থাকা হয়েছে। এমনকি গত 4 মাসে সরকার নতুন করে ভারত সরকারের কাছে কোনো প্রকার কোনো চিঠি দেয়নি। বর্তমান বিএনপি সরকার যা চিঠিপত্র দেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময় দেওয়া হয়েছে, এই সরকারের সময় দ্বিপাক্ষিক আলোচনায় হাসিনা প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করা হয়েছে প্রত্যর্পণ চুক্তির আওতায়। কিন্তু তারপরেও সেই বিষয়ে কোনো ধরনের কোনো লিখিত নথিপত্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক এটি সরকার চায় না। মোটামুটি আমরা এই পর্যন্ত বলতে পারি, যদি সরকারের পক্ষ থেকে নতুন কোনো অগ্রগতি না হয়। এবং এর আগে অসংখ্যবার আমি বলেছি, ডক্টর ইউনূস সরকারের সময় থেকে বলে আসছি যে ইউনূস সরকারও চায় না শেখ হাসিনা ফেরত আসুক। তৎকালীন যে রাজনৈতিক দলগুলো ছিল, মানে বিএনপি বা জামাত ইসলামী, এনসিপি, তারাও চায়নি, এখনও চাইছে না। এখনও জামাত ইসলামী, এনসিপি চাইছে না। মনে করুন যে এনসিপি যে চাইছে না তার বড় প্রমাণ হচ্ছে তারা অনেক বড় বড় কথা বলছে, শেখ হাসিনা ফিরে আসবে না, সে কি পাগল হয়েছে, সে কি এসে ফাঁসির কাজটা ঝুলবে নাকি, এগুলো স্রেফ বাগাড়ম্বর। এনসিপি যেভাবে মব ক্রিয়েট করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, বঙ্গভবন ঘেরাও করে ডক্টর ইউনূস সরকারের সময়, মব ক্রিয়েট করার তো আমরা কেউ আশাই করি না, কিন্তু সরকারের উপর তো কেউ চাপ প্রয়োগ করেনি এখনো পর্যন্ত যে হ্যাঁ তিনি যখন ফেরত আসতে চাইছেন তাকে ফেরত আনা হোক, দেখি শেখ হাসিনা এখন কি বলেন, তার ট্রাভেল পাসের ব্যবস্থা করা হোক। সরকারের উপরে তো এই ধরনের কোনো কিছুই জোর দিয়ে কিছু বলা হয়নি। হিসাব একেবারে ক্লিয়ার। তো ভারতের সিদ্ধান্ত কি হতে পারে?
শেখ হাসিনা যদি মানে নিজ থেকে ফিরতেই চান এবং সরকার যদি সে ধরনের কোনো প্রক্রিয়া অবলম্বন করেন তার ফিরে আসার ক্ষেত্রে ভারত বাধা দেবে না। তার কারণ কি? ভারত বাধা দেবে না এই কারণে, শেখ হাসিনা তো ফিরবেন ভারত সহ আন্তর্জাতিক বিশ্বের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সমঝোতার মাধ্যমে, এবং তার মাঝে অবশ্যই বাংলাদেশ সরকার থাকবে, এটি একেবারে নিশ্চিত, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তার আরেকটি সিমটম আমি আপনাদেরকে বলি, যেমন চিফ প্রসিকিউটর যেদিন বললেন যে তার ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা নেই, সেদিন তিনি বলছেন যে নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যে আপিল মামলা করতে হয়। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং এই রায়ের 30 দিনের মধ্যে আপিল করার বিধান, কিন্তু শেখ হাসিনার তরফ থেকে তো এই ধরনের কোনো আপিল করা হয়নি। তাই তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে আপিল আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে। অর্থাৎ তিনি আসার সঙ্গে সঙ্গে যে রায় হয়ে আছে তিনি আপিল করেন নিয়ে জন্য ধরে তাকে ফাঁসিতে ঝুলানো হবে তা নয়, তার জন্য আগে থেকেই পথ বাতলে দেওয়া রয়েছে। তিনি বলছেন যে আপিল বিভাগই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং তিনি দেশে ফিরে আসতে পারলে ভালো হয়, তো ভালো হয় তো ব্যবস্থা নেন। এবং যতটুকু শোনা যাচ্ছে, আমি রেফারেন্স দিয়েই বলি, সাংবাদিক স্বদেশ রায় তার একটি লেখাতে উল্লেখ করেছেন ডিসেম্বর নয়, আগস্ট নয়, শেখ হাসিনা ফিরবেন সেপ্টেম্বরেই। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তিনি ইনফরমেশনের ভিত্তিতে নাকি তার লেখাতে এটি উল্লেখ করেছেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।